মন্ত্রিসভার প্রথম বৈঠকে মন্ত্রীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, জনগণের প্রত্যাশা পূরণই সরকারের প্রধান লক্ষ্য। জনগণের প্রত্যাশা রয়েছে আমাদের প্রতি, কাজেই সেই প্রত্যাশা পূরণ করা আমাদের একমাত্র লক্ষ্য। রাজধানী সহ ৮ জেলার 10টি সরকারি হাসপাতালে দুদকের অভিযান। বেশিরভাগ চিকিৎসকই অনুপস্থিত। সারা দেশে স্বাস্থ্যখাত দুদকের নজরদারিতে। আমরা 131 জন ডাক্তারের মধ্যে 81 জনকে অ্যাবসেন্ট পেয়েছি। সেখানে অনুপস্থিতির হার প্রায় 62%। এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি, বললেন ফখরুল। নির্বাচনের শোচনীয় পরাজয় বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়েছে, মন্তব্য তথ্যমন্ত্রীর। এবং ডাকসুর তফসিলের আগেই ক্যাম্পাসে আবাসিক ও রাজনৈতিক সহাবস্থান চায় ছাত্রদল। এখানে যেমন আপনারা সহাবস্থান দেখতে পাচ্ছেন, এই সহাবস্থানটা মধুর ক্যান্টিন এবং সবগুলি হলে বিদ্যমান থাকবে। এরকম একটি সিদ্ধান্ত পরিবেশ পরিষদে কার্যকর হওয়ার পরই ডাকসু নির্বাচন তফসিল ঘোষণার জন্য ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ইতিবাচক ধারায় ফিরলে স্বাগত জানাবে ছাত্রলীগ। প্রত্যেকটি হলে প্রভোস্টদের সরাসরি কর্তৃত্ব রয়েছে, তাদের তত্ত্বাবধানে চলছে। সুতরাং তারা যদি লিস্ট দেয়, তারা আসলে আমাদের কোনো আপত্তি নেই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি শারমিন ইফাত। বিস্তারিত সংবাদ। জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে নতুন মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সরকারের প্রধান লক্ষ্য। বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ওয়েজ বোর্ড কমিটি পুনর্গঠন করা হয়। মুক্তা মাহমুদের রিপোর্ট। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটি মন্ত্রিসভার প্রথম বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে যোগ দেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী সহ কর্মকর্তারা। শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণই তার সরকারের একমাত্র লক্ষ্য। এই মন্ত্রিপরিষদ সবসময় এই কথাটি মনে রেখে যে কাজই করবেন, নিষ্ঠার সাথে এবং সততার সাথে কাজ করবেন। সততার সাথে কাজ করলে সততার শক্তি অপরিসীম, সেটা আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি। মন্ত্রিসভার নতুন সদস্যদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের তাগিদ দেন সরকার প্রধান। পূর্বে যে মন্ত্রিসভা ছিল, আমরা যে কাজগুলি করতে পেরেছিলাম আমাদের বিগত সরকার আমলে, সেই কাজের অনেকগুলি ধারাবাহিকতা আমাদের বজায় রেখে চলতে হবে এবং দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, সংবাদপত্রের জন্য ওয়েজ বোর্ড কমিটি পুনর্গঠন করা হয়েছে। এছাড়া সংসদের প্রথম অধিবেশনের জন্য রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন সহ 7টি আইন নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা বিধিমালা, এ দুটো মিলে একটা জাতীয় কর্ম পরিকল্পনা করা হয়েছে, অনেক বড়। এই কর্ম পরিকল্পনাটি মন্ত্রিসভা অনুমোদন করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা। বাংলাদেশকে 41-এর। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। ঢাকা সহ দেশের 10টি জেলায় সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে অভিযান চালিয়ে চিকিৎসকদের 62% অনুপস্থিতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত অভিযান চালানো হয়। দুপুরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুদক মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী জানান, 8 জেলার 10টি হাসপাতালে ডিউটি থাকা সত্ত্বেও 92 জন চিকিৎসক অনুপস্থিত ছিলেন। এ কারণে অনেক রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন। মহাপরিচালক আরও জানান, দায়িত্বে অবহেলা করেছে এমন চিকিৎসকদের তালিকা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দুদক। এছাড়া সারা দেশে স্বাস্থ্য খাত দুদকের নজরদারিতে থাকবে। উপজেলা লেভেলকে যখন আমরা এই মনিটরিংয়ের আওতায় এনেছি, সেখানে আমরা 131 জন ডাক্তারের মধ্যে 81 জনকে অ্যাবসেন্ট পেয়েছি। এটা অনেক বড় অবক্ষয়ের চিত্র এবং আমাদের কাছে তথ্য এসছে এই চিকিৎসকরাই প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত,
বা ব্যক্তিগত কাজকর্ম নিয়ে ব্যস্ত। এবং আরও দুর্ভাগ্য, যেটি আমরা হাতে নাতে ধরেছি, মুগদা জেনারেল হসপিটাল, সেখানে একজন স্ট্রেচার ক্যারিয়ার ইমার্জেন্সিতে একজন রোগী থেকে টাকা নিচ্ছিল, সেটাও দুদকের হাতে ধরা পড়ল। নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে চার্জ গঠনের পরবর্তী শুনানি আগামী 4 ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত। সকালে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে খালেদা জিয়ার উপস্থিতিতেই ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করেন। এর আগেই শুনানির জন্য দুপুর 12টা 25 খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে আদালতে আনা হয়। 12:30টার দিকে এজলাসে বসেন বিচারক। এরপর খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের বৈধতা নিয়ে শুনানি শুরু করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন মোশাররফ হোসেন কাজল। এই মামলাটা চালু রাখা হবে। বর্তমান সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির নিদর্শন হিসাবে এই মামলা চলছে। এই মামলায় কোনো সারবত্তা নাই। এই মামলায় কোনো রকমের কোনোভাবে বেগম জিয়াকে বা আমাকে বা আমাদেরকে দায়ী করা যায়। এই মামলার পক্ষে FBI, রয়্যাল মাউন্টেন পুলিশ, কানাডিয়ান পুলিশ এবং FBI যে তদন্ত করেছে সেই রিপোর্টে অত্র মামলার মধ্যে জমা দেওয়া হয়েছে। আমরা আশা করছি আগামী তারিখে আমরা এই মামলায় হয়তো চার্জের পক্ষে তারা শুনানি শেষ করলে মাননীয় আদালতের আদেশ পাবো। রাজধানীতে খাল দখলের চেষ্টা হলে কঠোর হাতে দমন করা হবে বলে জানালেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন। দুপুরে পোস্তগোলা কুতুবখালী খাল পরিদর্শনে গিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। রাজনৈতিক দলের পরিচয়ে দখলের চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। ভবিষ্যতে ওয়াটার ট্যাক্সি চালুর পাশাপাশি খালগুলো পরিষ্কার রাখতে নগরবাসীরও সহযোগিতা চান মেয়র। আমাদের চেষ্টা থাকবে আমাদের নগরবাসীকে সচেতন করে তুলবার জন্যে। সেখানে অভ্যেসগত একটা বিষয় রয়েছে, সেখানে একটা পরিবর্তন নিয়ে আসা। সর্বোপরি এই খাল, এই নগর আমার, এই অনুভূতি আমাদের নগরবাসীর মধ্যে জাগ্রত করার একটা চেষ্টা আমাদের থাকবে। বর্তমান সরকার ও সিইসির অধীনে জাতীয় ঐক্য ফ্রন্ট আর কোনো নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজাপুরে নির্বাচনী সহিংসতায় নিহত বিএনপি নেতার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটের সুযোগ পেয়েছিল, কিন্তু আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতি করেছে। তাই এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবারও নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। আওয়ামী লীগ এইবার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে পুরোপুরিভাবে এবং সেনাবাহিনীকে নিয়োগ করা হয়েছে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য। সেইখানে ভোটের আগের রাত্রে এই প্রশাসনের সহযোগিতায় তারা ভোটের মধ্যে সিল মেরেছে, ব্যালট পেপারে সিল মেরেছে। নির্বাচনে ভরাডুবিতে বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই দলটি কোনো ধরনের প্রচারণায় অংশ নেয়নি। বিএনপি মহাসচিব এবং দলটির সিনিয়র যুগ্ম মহাসচিবের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী প্রতিদিনের সংবাদ সম্মেলনে নিজেদের রাজনৈতিক দলীয়ত্ব জনগণের সামনে তুলে না ধরে দল সংগঠিত করার পরামর্শ দেন। নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্বটাকে আরো উৎকটভাবে তুলে ধরার চেয়ে আপনাদের উচিত আপনাদের শোচনীয় পরাজয় হলো সেটি বিশ্লেষণ করা, কার দোষে কি কারণে আপনাদের প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নামলো না সেটি বিশ্লেষণ করা, কোন কোন নেতা নির্বাচনে নমিনেশন বাণিজ্য করেছিল তাদেরকে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, এরপর আপনাদের দলকে সংগঠিত করার উদ্যোগ নেওয়া। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ক্যাম্পাসে আবাসিক ও রাজনৈতিক সহাবস্থান চায় ছাত্রদল। ছাত্রলীগের পরামর্শ, নিজেদের বৈধ শিক্ষার্থীর তালিকা হল প্রশাসনের কাছে জমা দেবে ছাত্রদল। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধন ও নির্বাচনী আচরণবিধি প্রণয়ন কমিটির সঙ্গে বৈঠকে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো নিজেদের এমন সব মতামত তুলে ধরে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে ডাকসু নির্বাচনের গঠনতন্ত্র সংশোধন ও আচরণবিধি প্রণয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে ক্রিয়াশীল 13টি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে ছাত্রলীগ ও ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নেতারা অংশ নেন। ছাত্রদল নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ক্যাম্পাসে রাজনৈতিক ও আবাসিক সহাবস্থান চায় একাডেমিক ক্যাম্পাসে ভোট কেন্দ্র, সর্বোপরি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ। এখানে যেমন আপনারা সহাবস্থান দেখতে পাচ্ছেন, এই সহাবস্থানটা মধুর ক্যান্টিন এবং সবগুলি হলে বিদ্যমান থাকবে। এরকম একটি সিদ্ধান্ত পরিবেশ পরিষদে কার্যকর হওয়ার পরই ডাকসু নির্বাচন তফসিল ঘোষণার জন্য ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং অন্যান্য সংগঠন অনেকেই এই সহাবস্থানের ইস্যুটাকে প্রাধান্য দিয়েছে। ছাত্রলীগ একাডেমিক ক্যাম্পাসে ভোট কেন্দ্রের বিরোধী, হলে ভোট কেন্দ্র চায় তারা। ছাত্রদল করে এমন বৈধ ছাত্রদের হলে সহাবস্থানে সায় আছে ছাত্রলীগের। মধুর ক্যান্টিনেও রাজনীতি করতে ছাত্রদলকে আহ্বান জানিয়েছে তারা। যারা নিয়মিত শিক্ষার্থী রয়েছে, ছাত্র রয়েছে, যে ক্রাইটেরিয়া আসুক, তাদের লিস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখ, প্রফেসরদের দেখ। প্রত্যেকটি হলে প্রভোস্টদের সরাসরি কর্তৃত্ব রয়েছে, তাদের তত্ত্বাবধানে চলছে। সুতরাং তারা যদি লিস্ট দেয় তারা আসুক, আমাদের কোনো আপত্তি নেই। কারা নির্বাচনে প্রার্থী ও ভোটার হবেন সেই বিষয়টি এখনো পরিষ্কার হয়নি। উপাচার্য বললেন, যারা ভোটার হবেন তারা প্রার্থী হতে পারবেন সে বিষয়টি নিশ্চিত। ছাত্র সংগঠনগুলোর মতামতের বিষয়ে সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান উপাচার্য। এখন তো এগুলো সবগুলোই তো এজেন্ডাগুলো আছে, আলোচনার মধ্যে আছে। তো এগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে কারা ভোটার হওয়ার উপযুক্ততা সেগুলো নির্ধারণ করবে। নির্ধারণ করলে তারা ভোটার হবে এবং তারাই প্রার্থী হতে পারবে। এখন পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত না হলেও 31 মার্চের মধ্যেই নির্বাচন করতে বদ্ধপরিকর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খান আলামিন, RTV, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 2 বছরের সাজার বিরুদ্ধে আপিল করে জামিন পেয়েছেন পুলিশের সাবেক 2 মহাপরিদর্শক শহীদুল হক ও আশরাফুল হুদা। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে তাঁদের করা আপিল আজ সোমবার শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দিয়েছেন। বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী আরশাদুর রৌফ, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল FR খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলী জিন্না। 14 বছর পর গেল বছরের 10 অক্টোবর এই মামলার রায় ঘোষণা করা হয়। রাজধানীর বাড়িধারা এলাকায় যমুনা ব্যাংকের ATM বুথের ভেতরে মোহাম্মদ শামীম নামে এক নিরাপত্তারক্ষীর লাশ পাওয়া গেছে। ভোরে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা ওই নিরাপত্তারক্ষীকে হত্যা করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পুলিশ জানায়, বাড়িধারা যে ব্লকের যমুনা ব্যাংকের একটি ATM বুথের ভেতরে ভোর 6টার দিকে নিরাপত্তারক্ষী শামীমের লাশ পাওয়া যায়। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ভাটারা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। শামীম এলিট ফোর্স নামের একটি প্রতিষ্ঠানের হয়ে ATM বুথের নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালন করছিলেন। এ ব্যাপারে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমার বড় ছেলে ডিউটিতে ছিল, আসার পরে কি কথা কাটাকাটি হয়েছিল কি এমন অবস্থায় বাড়ি গিয়ে ইয়ের মধ্যে ভরে দিয়েছে। পরিবহন খাত নিয়ন্ত্রণে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ। সেই সঙ্গে শ্রমিকদের সচেতন করতে প্রশিক্ষণ ও মাদক নিয়ন্ত্রণের উপর জোর দিলেন বিশেষজ্ঞরা। আর অভিজ্ঞতা থেকে পুলিশ বলছে, সব পক্ষকে সচেতন করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। জুবাইর সানি রিপোর্টের শেষ পর্ব দেখুন আজ। ছবি তুলেছেন শাহিন হোসেন। পরিবহন শ্রমিকদের তাণ্ডব এখন ভয়াবহ রূপ নিচ্ছে। বাস যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, নিপীড়নের পর সামান্য কথা কাটাকাটির কারণে খুন ধর্ষণের মতো ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ছেন চালক হেলপাররা। রাজনৈতিক মদদের কারণেই তাদের এমন বেপরোয়া আচরণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাভার ও টাঙ্গাইলে নারী বাস যাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনা নিয়ে সারা দেশে তোলপাড় হয়েছিল। আদালতে অপরাধীদের বিচারের পর শাস্তিও হয়েছে। তারপরও এ ধরনের ঘটনা বন্ধ হচ্ছে না। আইনের কঠোর প্রয়োগ ছাড়া এ ধরনের ঘটনা বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। জুজুর ভয়ে আমরা এটাকে বাড়তে দিয়েছি। যার জন্য আমি বলি যে বাংলাদেশে এক একটা জিনিস হয় কি, সমস্যাকে আমরা অনেক বড় করি, তারপরে এটা সমাধান করার চেষ্টা করি। এদেরকে এত ক্ষমতাশালী আমরা করে ফেলেছি, তো সেটা মনে করেন যে সরকারে থাক, মন্ত্রীতে থাক কিংবা না থাক, এদের কে সাহসের জায়গাটাকে বড় করে ফেলেছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ যেন পার পেতে না পারে, সেজন্য রাজনৈতিক দলগুলোকে সচেতন থাকার কথা বললেন তারা। সরকার যদি কোনো বিব্রতকর অবস্থা বা
অজনপ্রিয় হয় তাহলে কিন্তু এই যোগাযোগ ব্যবস্থার জন্যই হবে। এই পরিবহন সেক্টরে যেই নৈরাজ্য আছে সেই নৈরাজ্যটা কিন্তু কিভাবে দূর করা যায় সে ব্যাপারে যত দ্রুত তারা সিদ্ধান্ত নিবে তাদের নিজেদের জন্যই কিন্তু ভালো হবে। সে সঙ্গে চালকদের সচেতন করতে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া এবং সব পক্ষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানালেন বিশেষজ্ঞরা। চালকদেরকে দক্ষ করে তোলা যেমন একদিকে প্রয়োজন, একই সাথে তাদের যেই মানবিক বিষয়টিও তাদের মধ্যে জাগ্রত করার জন্য আপনার নিয়মিত তাদের আসলে প্রশিক্ষণ বা বিভিন্ন আপনার মোটিভেশন যে কর্মশালা সেইগুলো কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। সড়কের উপর থেকে আমাদের নির্ভরতাটা কমাতে হবে, কমালে পরে স্বাভাবিকভাবে তখন কিন্তু এটা মানে অল্টারনেট আমার যখন থাকবে যে আচ্ছা ঠিক আছে এটা আমার বন্ধ, এটা আমার তো চালু আছে। মাদকের যে বিষয়গুলো সে মাদকের বিষয়টা ভালো করে দেখতে হবে। আর পুলিশ বলছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে এ ধরনের ঘটনা রোধে সব পক্ষকে সচেতন হতে হবে। তো আচরণ কেউ যদি অ্যাট ফল্ট থাকে উদ্ধত আচরণের তো কোনো সুযোগ নাই। তা এখানে ওই যে আমরা ঘুরে ফিরে ওইটাই বলি যে ওই সবারই যে ট্রাফিক এডুকেশনের জায়গাটা, শুধু ড্রাইভার যারা শ্রমিক বা তাদেরকে দোষ দেয় কেন? আমি যখন ড্রাইভিং হুইলে থাকি আমার আচরণটা আপনি দেখবেন যে কীরকম আচরণ করি আমরা, তখন নেমে যেভাবে আমরাও ঝগড়া করি, তো ওইটাও কিন্তু কোনো হেলদি একটা অ্যাটমসফিয়ার না। কোনো একটি ঘটনা ঘটলেই চারিদিকে হইচই পড়ে যায়, কিন্তু কিছুদিন পর আবার যেই সেই অবস্থা। তাই এর স্থায়ী সমাধানের উপর জোর দিলেন বিশেষজ্ঞরা। জুবায়ের সানি, RTV, ঢাকা। পদ্মার তীব্র স্রোত যেন শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা প্রান্তে আঘাত করতে না পারে সেজন্য 10 কিলোমিটার নদী খনন করা হবে। এজন্য খরচ হবে প্রায় 550 কোটি টাকা। খুব শিগগিরই নদী খননের কাজ শুরু হবে বলে জানিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান বেঙ্গল স্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড ও ফিউচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড। খান আলমিনের রিপোর্ট, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। স্পিডবোটের গতিতে ফসে ওঠা পানি আর তার তীব্র স্রোত যতটা ভয়ঙ্কর, বর্ষা মৌসুমে পদ্মা দেখা দেয় তার চেয়েও কয়েকগুণ ভয়ঙ্কর রূপে। সেই ভয়াবহতা কেড়ে নেয় পদ্মার দক্ষিণ পারে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার শত শত মানুষের স্বপ্ন। পানি উন্নয়ন বোর্ডের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড গ্রাফিক ইনফরমেশন সার্ভিসের হিসাব মতে নড়িয়া ও জাজিরায় গত 8 বছরে 15 বর্গ কিলোমিটারের বেশি এলাকা তলিয়ে গেছে পদ্মায়। ডান তীর যেমন ভাঙছে, বিপরীতে ঘটছে বাম তীর। ফলে নদীর স্রোত ক্রমান্বয়ে ডান দিকে যাচ্ছে। নড়িয়া জাজিরাও ক্রমান্বয়ে হচ্ছে আরও বেশি ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকি হ্রাস করতে খনন করা হবে চরের অংশ। নদীর স্রোত ডান তীর থেকে নিয়ে যাওয়া হবে বাম দিকে। এজন্য 534 কোটি টাকা খরচ করে এই এলাকার 9.75 কিলোমিটার নদী খননের কাজ শুরু হবে সহসায়। আমরা ড্রেজার মেশিনের যে বালি উত্তোলন হবে, ড্রেজিংও করব, রিফিলিংও করব। আমরা মুলফতগঞ্জ বাজার, হসপিটাল যতটুকু পারা যায় নদী ভরাট করে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যার যার জমি ছিল তার হাতে ফেরত দেওয়া হবে। 9 কিলোমিটার তীর রক্ষা বাঁধ নির্মাণসহ নদী খননের কাজটি বাস্তবায়ন করবে বেঙ্গল গ্রুপের 2 প্রতিষ্ঠান বেঙ্গল স্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড ও ফিউচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড। চরটাকে বর্ষার আগেই এমনভাবে করতে হবে যাতে নাকি খনন কাজ করে আমরা ওখানে একটা চ্যানেল করে দেব। চ্যানেল করার পরে আপনি জানেন যে জুন মাসের মধ্যে একটা ভালো একটা বন্যার একটা প্রকোপ মানে স্রোত আসে, একটা ভেলোসিটি আসে, একটা প্রবাহ আসে। যখন ওই প্রবাহটা আসবে, আসার পরে আমাদের ওই চ্যানেলের মধ্যে দিয়ে যখন এটা প্রবাহিত হবে তখন দেখা যাবে চ্যানেলগুলি বড় হয়ে যাবে এবং এ পাশের বালি যেটা আছে সেগুলি আপনার পাড়ের দিকে ভিড়ে যাবে এবং চ্যানেলের গতি আমরা পরিবর্তন করতে সামর্থ্য হব ইনশাল্লাহ। পুরো প্রকল্পটি 1097 কোটি টাকার। প্রকল্প বাস্তবায়ন হবে 2021 সালের জুন মাসের মধ্যে। বাঁধ নির্মাণ করা হবে নড়িয়ার 7.9 কিলোমিটার ও জাজিরার 1 কিলোমিটার। খান আলামিন, RTV, শরীয়তপুর।
মুন্সিগঞ্জের মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় ষষ্ঠ দিনের মতো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভেসে ওঠা 2 মরদেহের পরিচয় জানা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন 18 জন। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান জানান, সকাল থেকে চাঁদপুরের শাসনলের কাছে মেঘনার নৌবাহিনী, বিআইডব্লিউটিএ, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালাচ্ছেন। এদিকে যে 2 জনের মরদেহ ভেসে উঠেছিল তারা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গজাইল গ্রামের রহমত আলী এবং পাবনার ভাঙ্গুড়া উপজেলার রফিকুল ইসলাম। এদিকে ট্রলার মালিক জাকির দেওয়ানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে মুন্সিগঞ্জ আমলি আদালতের বিচারক আরাফাতুর রাকিব এই আদেশ দেন। নোয়াখালীতে 4 জন সহ কয়েক জেলার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 9 জন। দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী সোনাইমুড়ি সড়কের মীর ওয়ারিশপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও 2 জন। এই ঘটনায় আহত 2 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মাগুরা সদর উপজেলার নলদাহ এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী এবং মাগুরা ফরিদপুর সড়কের লক্ষ্মীকান্দায় বাস চাপায় এক পথচারী মারা গেছেন। অন্যদিকে যশোরের মনিরামপুরে পণ্যবাহী ট্রাক উল্টে আবু রাসেল খন্দকার নামের এক চালকের মৃত্যু হয়েছে। এছাড়াও লক্ষ্মীপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মারা যান এক যাত্রী। চট্টগ্রামের রাউজানে বাসের ধাক্কায় মারা গেছেন এক শিক্ষার্থী। ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী সীমান্তে 0 পয়েন্টে এখনও 31 জন রোহিঙ্গা অবস্থান করছে। গেল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির বাধার কারণে তারা প্রবেশ করতে পারেনি। এরপর থেকে ভারতীয় অংশে অবস্থান করছে তারা। এদিকে বিজিবি ও বিএসএফ একাধিকবার এ বিষয়ে বৈঠক করলেও এই রোহিঙ্গারা কোন দেশে শরণার্থী সেই প্রশ্নে আলোচনা ফলপ্রসূ হয়নি। যদিও রোহিঙ্গা দলটির কাছে ভারতীয় শরণার্থী হওয়ার পরিচয়পত্র রয়েছে। 31 সদস্যের এই রোহিঙ্গা দলটিতে 17 জন শিশু, 6 জন নারী ও 8 জন পুরুষ রয়েছে। তারা 2 দেশের শূন্য রেখায় মানবেতর জীবনযাপন করছেন। মিয়ানমারের মংডু শহরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপির রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সীমান্তে ভূমি মাইন অপসারণে দুপক্ষ যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। বিজিবির কক্সবাজার রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠানের নেতৃত্বে 10 জন কর্মকর্তা বৈঠকে অংশ নেন। এ সময় সীমান্ত সুরক্ষা, মাদক প্রতিরোধ, যৌথ টহল জোরদার ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে পারস্পরিক মতবিনিময় হয় বলে জানান বিজিবি কর্মকর্তারা। চট্টগ্রামে 18,225 পিস ইয়াবা সহ 3 মাদক ব্যবসায়ীকে আটক ও একটি ট্রাক জব্দ করেছে র্যাব। সকালে নগরীর নিমতলা বিশ্ব রোড থেকে তাদের আটক করা হয়। আটক 3 জন হলেন মোহাম্মদ মোজাম্মেল, মোহাম্মদ আব্দুর রহিম ও নুর ইসলাম। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিমতলা বিশ্ব রোড এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। পরে ওই 3 মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়। কোনো কারণ ছাড়াই হঠাৎ বেড়ে যাওয়া চালের দাম নিয়ন্ত্রণে কুষ্টিয়ায় মাঠে নেমেছে বাজার মনিটরিং দলের সদস্যরা। চালের দাম স্বাভাবিক রাখতে সকালে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে বাজার মনিটরিং দল খাজানগরের কলগুলো পরিদর্শন করেন। পরে তারা বাজার ঘুরে খোঁজ খবর নেন। এ সময় বাজার মনিটরিং টিমের সদস্য, বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তা এবং চাল কল মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ আছে তাদের কাছে অনুরোধ করব, সেটা হলো ধানের দাম যেহেতু কম, চালের দাম এটি বেশি হতে পারে না। সেই জন্য তাদেরকে নিয়েই আজকে আমরা এই বাজার পরিদর্শনে এসেছি। আমরা সকল মহলকে, যারা বিশেষ করে এই চালের বাজারের সাথে সম্পৃক্ত, তাদেরকে অনুরোধ করব সেটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যেন চালের বাজারটি থাকে। পুষ্টিকর তেল উৎপাদনে ফরিদপুরে দিন দিন জনপ্রিয় হচ্ছে সূর্যমুখী ফুলের চাষ। কম খরচে ভালো লাভও পাচ্ছেন চাষিরা। তাদের সহযোগিতা করছে কৃষি উন্নয়ন কর্পোরেশন। ফরিদপুর প্রতিনিধি জাকির হোসেনের তথ্যচিত্রে সুরাইয়া মুন্নির রিপোর্ট। বলা হয় সূর্য যেদিকে ঘোরে ফুলও সেদিকেই যায়, তাই এর নাম সূর্যমুখী। দারুণ সুন্দর এই ফুল আসলে চাষ হয় একটি ফসল হিসেবে। তাতে অবশ্য ফুলের সৌন্দর্য কমে যায় না। সূর্যমুখীর অনিন্দ্য সুন্দর ক্ষেত দেখতে তাই সমাগম ঘটে অনেক দর্শনার্থীর। আমি চিন্তা করতেছি যে আমার যে জমি আছে সেখানে এই ফুলের চাষ করা যায় কিনা। এর থেকে তেল হয় না, এটা সৌন্দর্য বর্ধনও করে।
ফরিদপুরের বিভিন্ন স্থানে বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে সূর্যমুখী ফুল। ফুলের বীজ থেকে পুষ্টিগুণ সমৃদ্ধ তেল উৎপাদনই এর মূল লক্ষ্য। তবে জ্বালানি হিসেবে ব্যবহার হয় এর গাছও। চাষিরা বলছেন সূর্যমুখীতে লাভের মুখ দেখছেন তারা। সার ওষুধ কম লাগে এবং সেচের পরিমাণটাও কম লাগে। মোট কথা এটা চাষ করতে গেলে খরচটা তুলনামূলকভাবে অন্যান্য ফসলের থেকে কম। সূর্যমুখীর পরে তিল এবং মুগ করব, মুগ করার পরে তারপর আমরা ধান করব, পরপর 3টা ফসল খুব সুন্দরভাবে এটা তোলা যায় এখান থেকে। এই প্রক্রিয়ায় আমরা সূর্যমুখী করে অনেক লাভবান হয়েছি। ফরিদপুরে উৎপাদিত সূর্যমুখীর বীজ যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ফুল চাষে সার্বিক সহযোগিতা করছে কৃষি উন্নয়ন কর্পোরেশন। ফরিদপুর অঞ্চলে প্রায় শতাধিক চাষি আমাদের সূর্যমুখী বীজ দিয়ে চাষাবাদ করেছে। একরে প্রায় 40 থেকে 45,000 টাকা খরচ হচ্ছে, লাভ 85 থেকে 90,000 টাকা। সরকারি সহায়তা পেলে ফরিদপুরে আরো বেশি করে সূর্যমুখী ফুলের চাষ হবে বলে জানান চাষিরা। সুরাইয়া মুন্নি, RTV। পাবনায় প্রথমবারের মতো অতিথি পাখিদের আগমনে কলকাকলিতে মুখরিত নয়নামতি মহল্লার জলাশয়। শীতে হাজারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসা এসব পরিযায়ী পাখি প্রকৃতির সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। পাবনা প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্র আরো জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। নানা কারণে বন্যপ্রাণীর মতো পাখির বিভিন্ন প্রজাতি ধ্বংস হলেও শীত মৌসুমে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসা অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠছে পাবনা শহরের সন্নিকটে নয়নামতি মহল্লার জলাশয়। শীতের সকাল হতে না হতেই কিচিরমিচির শব্দ করে বিভিন্ন জায়গা থেকে উড়ে এসে বসে কচুরিপানা ভর্তি ছোট্ট জলাশয়ে। জীবন ধারণের জন্য উপযুক্ত আবাস ও খাদ্যের সন্ধানে তাদের এদেশে আসা, তাই এদের নিরাপত্তার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছে স্থানীয়রা। অতিথি পাখি আজ 2-3 বছর ধরে আসে, আমাদের খুব ভালো লাগে, আমরা তাদের দেখাশোনা করি। অনেক লোকজন অতিথি পাখি দেখতে আসতেছে, আমরা এলাকাবাসী সার্বিকভাবে সবাই খুশি। মাঝখানে ধরে পাখিগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে সকালে ঘুম থেকে উঠে পাখির কিচিরমিচিতে শব্দতে ঘুম ভাঙে। অতিথি পাখির বিষ্ঠায় জলাশয়ের পানিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে, যা জলাশয়ে মাছের খাদ্য তৈরিতে বিভিন্ন ভূমিকা রাখে। তাই এই অতিথিদের যেন কেউ শিকার করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান পাখি প্রেমীদের। পরিযায়ী পাখি যেগুলো আসতেছে সেগুলো যদি কেউ শিকার করে তাহলে সেখানে 1 বছর সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড অথবা 1 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। তিনি বলেন, অতিথি পাখি সংরক্ষণের জন্য আমাদের সদয় হওয়া দরকার। উপযুক্ত আবাসস্থল মনে হলেই তারা আবার ফিরে আসবে এই ছোট্ট জলাশয়ে। মাসুদ মুস্তাহিদ, RTV। সংবাদ শেষ করব নেদারল্যান্ডসের টিউলিপ দিবসের খবর দিয়ে। জাতীয় টিউলিপ দিবস উদযাপন করল নেদারল্যান্ডস। শনিবার দিনটিকে ঘিরে রীতিমতো রঙের দাঙ্গা বেঁধে যায় আমস্টারডামের ডেম স্কোয়ারে। নেদারল্যান্ডসের জাতীয় টিউলিপ দিবসের আয়োজনের কথা জানাচ্ছেন শামিমা নাসরিন। হাজার রং, স্বপ্ন, রোমান্স আর মাধুর্যের অপর নাম টিউলিপ। বিশ্বে সবচেয়ে বেশি উৎপাদন ও বিক্রির জন্য নেদারল্যান্ডসে ফুলটির রয়েছে আলাদা কদর। জাতীয় ফুল না হয়েও নিয়মিত উদযাপিত হয় জাতীয় টিউলিপ দিবস। দিনটি উপলক্ষে শনিবার রঙের বন্যা বয়ে যায় আমস্টারডামের ডেম স্কোয়ারে। 2500 বর্গমিটার এলাকায় প্রদর্শিত হয় 2 লাখের বেশি টিউলিপ। দিনটির মাহাত্ম্য বাড়াতে ফুলের চাষ ও তোড়াতুড়ির কৌশল সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেন পেশাদার টিউলিপ উৎপাদকেরা। বিনামূল্যে ফুল তুলে নেওয়ার সুযোগও থাকে তাদের জন্য। টিউলিপের জন্য জগৎজোড়া খ্যাত হলেও নেদারল্যান্ডসে নয়, তুরস্কের জাতীয় ফুল এটি। অধিক উৎপাদনের জন্য নেদারল্যান্ডসের জাতীয় ফুল ভাবা হয় টিউলিপকে। 1600 শতাব্দীতে তুরস্ক থেকে টিউলিপের বাল্ব এনে চাষাবাদ শুরু করেন ডাচরা, পরিচিত করেন পুরো ইউরোপে। পরে কদর বাড়ে সারা বিশ্বে। শামিমা নাসরিন, RTV। শেষ করছি সন্ধ্যার সংবাদ। তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। মন্ত্রিসভার প্রথম বৈঠকে মন্ত্রীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, জনগণের প্রত্যাশা পূরণই সরকারের প্রধান লক্ষ্য। রাজধানী সহ 8 জেলার 10টি সরকারি হাসপাতালে দুদকের অভিযান। বেশিরভাগ চিকিৎসকের অনুপস্থিত। সারা দেশের স্বাস্থ্য খাত দুদকের নজরদারিতে।
এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি বললেন ফখরুল। নির্বাচনের শোচনীয় পরাজয়ে বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়েছে, মন্তব্য তথ্যমন্ত্রী। এবং ডাকসুর তফসিলের আগেই ক্যাম্পাসে আবাসিক ও রাজনৈতিক সহাবস্থান চায় ছাত্রদল। ইতিবাচক ধারায় ফিরলে স্বাগত জানাবে ছাত্রলীগ। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।